আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। এবার বিস্তারিত। সংবিধান সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য সহ ৬৩টি প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। দুপুরে জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়ে এমনটা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের কাছে সবার মতামতের ভিত্তিতে নির্ধারিত সময়ে সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান। আলী রিয়াজের রিপোর্ট জানাচ্ছেন জাহিদ রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সালাউদ্দিন আহমেদ জানান, জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে প্রজাতন্ত্র, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি। সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব করেছি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় গোটা জাতি একমত এমন দাবি করে বিচারাধীন এই বিষয়টি রায় গণমানুষের পক্ষে যাবে বলেও মনে করেন তিনি। যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা জনগণ, এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল 48, 56 and 142 ইটসেলফ, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। এখন পর্যন্ত ওয়েবসাইটে ৫০,০০০ মানুষ প্রস্তাব জমা দিয়েছে জানিয়ে কমিশন প্রধান জানান, যাচাই বাছাই শেষে প্রস্তাব প্রস্তুত করবেন তারা। কাজের অগ্রগতি হচ্ছে, আমরা আশাবাদী। আমাদের কমিশনের সকলে অন্তত আন্তরিকতার সাথে কাজ করছেন এবং আমরা সকল রকম সহযোগিতা পাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। সংবিধান সংস্কার নির্বাচনের আগে না পরে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার ঠিক করবে বলে জানায় তারা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় দাস কৃষ্ণ ব্রহ্মচারী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ নির্দেশ দেন। এরপর প্রায় ৩ ঘণ্টা চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যান আটকে রাখে তার অনুসারীরা। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়, এতে এক আইনজীবী নিহত হন, আহত হন বেশ কয়েকজন। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত। মঙ্গলবার পৌনে ১২টার দিকে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার বিকেলে তাকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। বাকি 3টা পিটিশন ছিল, ওখানে 3টা পিটিশন মঞ্জুর হয়েছে। তার মধ্যে ছিল ডিভিশনের পিটিশন, সেটাও মঞ্জুর হয়েছে। খাবারের বিষয়ে এবং ওষুধের বিষয়ে সেটাও মঞ্জুর হয়েছে। আর ধর্মীয় বিধিবিধান প্রতিপালনের জন্য একটা পিটিশন ছিল, সেটাও মঞ্জুর হয়েছে। কারাগারে নেয়ার সময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করে তার ভক্ত সমর্থকরা। মুক্তির দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে তারা। চিন্ময় ব্রহ্মচারীকে কারাগারে নিতে ব্যাপক বাধার মুখে পড়ে পুলিশ। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঢুকছে তারা একসাথে আমাদের আইনজীবী মেরে ফেলছে, আরো 2জনকে আহত করছে, নিয়ে গিয়ে মারছে। এটা বর্তমান সরকারকে বিভ্রান্ত করার জন্যই মূলত এটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। অনেকক্ষণ পুলিশের চেষ্টা করছে, পুলিশ ওদেরকে হামলা করে নাই। হামলা না করা সত্ত্বেও ওরা পরবর্তীতে পুলিশের গাড়িতে হামলা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ধ্যায় নগরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
চট্টগ্রামে জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা টাঙানোর অভিযোগে গত 31 অক্টোবর চান্দগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে ওই নেতাকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। নুসরাত জাহান সিনথি, RTV। দেশে অস্থিরতা তৈরিতে ফ্যাসিস্টরা লুটপাটের টাকা ব্যবহার করছে জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রদ্রোহিতার ঘটনায় যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। পরে গণ অভ্যুত্থান, বর্তমান রাজনীতি ও চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজনে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার লুটপাটের অর্থ খরচ করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে জানান নাহিদ ইসলাম। ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়। সেই ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে। পতিত স্বৈরাচার গণমাধ্যমে দোষর সৃষ্টি করায় মিডিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে। এখন তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা রাখতে হবে। বিগত সরকারের যেইভাবে একটা দোষর শ্রেণী তৈরি হয়েছিল, এটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে, এরকম সাংবাদিক কিন্তু প্রচুর। যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক CRI-তেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যক কিন্তু সাংবাদিকরা সেখানে পার্টিসিপেন্ট ছিল এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের। রংপুরের পীরগাছায় এক অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। 1000 টাকার বিনিময়ে লাখ টাকা ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্ররা নস্যাৎ করেছে বলেও জানান উপদেষ্টা। গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে হামলা। আশিকুল আলম, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। সকালে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। ঢাকার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারকে যেভাবে সবাই মিলে বিদায় করেছে, তাদের দোসরদেরও সেই পথেই হাঁটতে হবে। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বিএনপি। এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ক্ষতি হবে গণতন্ত্রের। দেশকে নেতৃত্ব দিতে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের তৈরি করতে বিএনপি নেতা কর্মীদের আহ্বান জানান তিনি। বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে, আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে, কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে, যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে, একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, অভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্র রুখতে গণতন্ত্রের ধারা বজায় রাখতে হবে। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। রাজধানীর গুলশানে একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চারদিকে যা ঘটছে তাতে জাতি উদ্বিগ্ন। স্বৈরাচার বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আবার সহনশীলতার বড় অভাব হয়ে গেছে।
একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। এদিকে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করে ভোটের তারিখ ঘোষণা করতে হবে। কেউ কেউ বলছে যে সংস্কার শেষ করে তারপরে এদেশে নির্বাচন দিবে। আমরা বলেছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের সংস্কারের সর্বাধিক গুরুত্ব হচ্ছে নির্বাচনের সংস্কার। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। খান আলামিন, RTV, ঢাকা। প্রমাণিত বন্ধু ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সামরিক ও ব্যবসায়িক ক্ষেত্রে সম্পর্কের পরিধি বাড়াতে চায় তুরস্ক। জামাত ইসলামী আমিরের সঙ্গে বৈঠকে ইচ্ছার কথা জানান বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা। রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় জানান তুরস্কের রাষ্ট্রদূত। মেশিনারিজ এবং নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত সরঞ্জাম দরকার, তারা সমস্ত ক্ষেত্রে এখন সারা দুনিয়াতে নেতৃস্থানীয় দেশগুলোর ভিতরে আরেকটি মুসলিম কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ তারা একটা ডেমোক্রেটিক সিস্টেমকে সেখানে ফলো করে। আমাদের ভিতরে দুই দেশের এবং আমাদের দল এবং সেই দেশের জনগণের ভিতরে ক্রমান্বয়ে সম্পর্ক আরও যদি মোর ওয়ার্কেবল হয়, প্যালেটেবল হয়, সেই জন্য দ্বিপক্ষই এই ব্যাপারে কাজ করবে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করেছে হেফাজত ইসলাম। অন্তর্বর্তী সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার করবে বলে আশা হেফাজত নেতাদের। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের র্যাব পুলিশের হত্যাযোগ্য আন্তর্জাতিক অপরাধ। অধরা ইয়াসমিনের রিপোর্ট। 2013 সালের 5 মে শাহবাগ আন্দোলনের বিপরীতে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরাতে অতিরিক্ত বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব পুলিশের অভিযানে 61 জন নিহত হন বলে সে সময় প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। পুলিশের দাবি ছিল রাতের অভিযানে কেউ মারা যাননি। পরদিন সংঘাতে 11 জন নিহত হন। রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলা চত্বর গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব। এই গণহত্যার বিরুদ্ধে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী সহ তাদের দোষর, তাদের কুশীলব যারা, সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রসিকিউশনের কাছে আমাদের আবেদন পেশ করেছি। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসছি। দেশের পরিবর্তন হয়েছে, আশা করি আমরা বিচার পাব এবং সুনির্দিষ্ট এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 13 সালের 5 মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে। সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাআল্লাহ তাদেরকে সরবরাহ করব। ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানান, অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হবে। অভিযোগটা আমরা গ্রহণ করেছি। এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। গেল 20 আগস্ট একই অভিযোগে শেখ হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন জানায় জামায়াতে ইসলাম। হেফাজত ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আসবে একটা মামলা হিসেবে করা হবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। জেমরার মাহবুবুর রহমান কলেজ ভাঙচুরের ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা জড়িত নয় বলে দাবি করেন কলেজটির শিক্ষার্থীরা। উস্কানি দেওয়ার জন্য তৃতীয় পক্ষকে দায়ী করে তারা। সোমবারের ঘটনায় মাহবুবুর রহমান কলেজে 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। মামলা করার প্রস্তুতি নিচ্ছে তারা। এদিকে ভুল চিকিৎসায় শিক্ষার্থী অভিজিৎ হত্যার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সাদিয়া কানিসের রিপোর্ট।
ভুল চিকিৎসায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর অভিযোগে রবিবার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে হামলা চালায় শিক্ষার্থীরা। এ সময় পাশের কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজেও ভাঙচুর করা হয়। সংঘর্ষে জড়ায় দুপক্ষের শিক্ষার্থীরা। হামলায় হাসপাতালের 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দাবি করেন, ভুল চিকিৎসায় অভিজিতের মৃত্যু হয়নি। কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনার দিন দায়িত্বে থাকা চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে তদন্ত চলমান আছে। ছাত্রদের যে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা ভাব, এবং আমরা তাকে এভাবেই চিন্তা দেওয়া হয়েছে যে সুষ্ঠু তদন্তের স্বার্থে তোমাকে সাময়িকভাবে কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রতিদিনের হাজিরা স্বাক্ষর করা হয়েছে। এর জের ধরে মঙ্গলবার মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীরা। কলেজটির অধ্যক্ষ জানান, তাদের ক্ষতির পরিমাণ প্রায় 50 কোটি টাকা। তিনি মনে করেন, সোহরাওয়ার্দী ও ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ চাইলে এ ঘটনা এড়ানো যেত। আমরা সমাধান করতে চেয়েছি, আমরা 3 সদস্য কমিটি গঠন করেছি এবং ওই প্রিন্সিপালের সাথে আমাদের গতকাল বসা ছিল। আমরা বলেছি যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব, আমরা দরকার পড়লে আরো কোনো কিছু করতে সেটা করব। এদিকে হামলা পাল্টা হামলার পর দুটি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ছাত্ররা যেন রাস্তায় না নামে, জনগণের সমস্যা তৈরি না করে, সেটা তাদের বোঝাতে হবে। তাদের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো। তারা যদি রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে করা সকল মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুরে নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানীর আজিমপুর এলাকায় মিছিল করেছে তার সমর্থকরা। দুপুরে আজিমপুর কবরস্থান সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল খান পাঠানের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তারেক রহমানের নামে করা সকল মিথ্যে মামলা প্রত্যাহার সহ অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির দাবি জানানো হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও হামলাকারীদের গ্রেপ্তার না করলে শুধু দেশের নয় সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের মুখপাত্র সুমন কুমার রায়। চিন্ময় কুমারকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রামে আইনজীবীর ওপর হামলা সহ অন্যান্য সহিংসতার ঘটনা পরিকল্পিত। কিছু দুষ্কৃতকারীদের জন্য যেন সনাতন ধর্মের মানুষ আক্রান্ত না হয় সেদিকে সরকারকে দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। পদক্ষেপ নিতে হবে। সরকার অবশ্যই জানেন কিভাবে তার সমাধান করতে হবে। কোনো উপেক্ষা নয়, উপেক্ষা কিন্তু আরো বেশি গভীর সমস্যা তৈরি করতে পারে। অন্তর্বর্তী সরকারের কোনো প্রচেষ্টাতেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। লাফিয়ে বাড়ছে আলুর দাম, 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। তবে কিছুটা কমেছে পেঁয়াজের দর। বাজারে শীতের মৌসুমী সবজির সরবরাহ বাড়লেও দাম আসছে না ভোক্তার নাগালে। বিআর 28 নতুন চালে কমেছে কেজিতে 5 টাকা। 2000 টাকা ছাড়িয়েছে ইলিশের দর। সেলিম মালিকের রিপোর্ট। নিজেদের বাজারে আলু ও পেঁয়াজের দাম বাড়ার অজুহাতে পণ্য দুটি রপ্তানিতে স্পট বুকিং বন্ধ রেখেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।
এমন খবরে রাজধানীর বাজারগুলোতে পড়েছে এর প্রভাব, বেড়েছে দাম। এই সাদা ডায়মন্ড আলুটা ছিল 60 টাকা কেজি, খুচরা আমরা বেচছি 60 টাকা কেজি, এখন কেজি প্রতি দেখা গেছে 10 টাকা বাড়ছে। এই আলু এখন বেচতেছে 70 টাকা কেজি। আবার এই লাল আলু, কাঠি লাল, এই আলুটা এখন 75 টাকা কেজি বেচা লাগতেছে। বাজার ভরপুর শীতের মৌসুমী সবজি, তবে এখনো 50 টাকার নিচে সবজি মেলা ভার। কিছুটা স্বস্তি মরিচে। সিম আগে ছিল 160 টাকা 150 টাকা কেজি, আজকে হলো 80 টাকা কেজি। আবার নতুন সিম একটা বাইরে যে বিচি হলো 140-50 টাকা কেজি, মূলা 40-50 টাকা কেজি, আর বটবটি 120 টাকা কেজি। মরিচ আগে আপনার 500 টাকা কেজি বেচি, 400 টাকা কেজি, 300 টাকা কেজি, 200 টাকা কেজি, 100 টাকা 80 টাকা। দেশিরা 80 আর ইন্ডিয়ান হলো 100 টাকা কেজি। বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে বিয়ার 28 জাতের নতুন চাল। কেজি প্রতি দাম কমেছে 5 থেকে 6 টাকা। 28 পুরান চালটা ছিল 61-62 টাকা, আর নতুন চাল উঠছে এখন 28, নতুনটা হচ্ছে আপনার 55-56 টাকা। ভালো মানের মিনিকেট যেটা, ওটা 70-72 টাকা। নদীর পানিতে টান পড়তে থাকায় কম ধরা পড়ছে ইলিশ, দাম ছাড়িয়েছে 2000 টাকা। তবে অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামে। গত মঙ্গলবারে বেচে 1 কেজি মাছ 2000 টাকা, আর এই সপ্তাহে বেচে আমরা 2200 টাকা, আর আপনার 900 গ্রাম মাছ গত সপ্তাহে 1600 টাকা, এই সপ্তাহে বেচে 1800 টাকা। এদিকে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম কমেছে 10 টাকা, আর সোনালিকায় প্রায় 30 টাকা। গত সপ্তাহে আমরা সোনালি বেচছি 290 টাকা, 300 টাকা, আর আজকে বেচতেছি সোনালি আপনি 270-280 টাকা। গরুর মাংস আগের দামে বিক্রি হলেও খাসি ও ছাগলের মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকা। সেলিম মালিক, RTV, ঢাকা। কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। উপজেলার বাক্সিমূল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় 2 বন্ধুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল 10টায় উপজেলার কালিকাপুর এলাকায় একটি অরক্ষিত ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি অন্তত আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, অরক্ষিত ক্রসিং দিয়ে পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। কোনো সিগন্যালের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। রেলগেট না থাকার কারণে আসলে এই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর আগেও রাজাপুরে এরকম একটা ঘটনা ঘটানোর কারণে তারা বলছিল 15 দিনের মধ্যে এটা গেটের ব্যবস্থা করে দিবেন, কিন্তু এখনো হয় নাই। সরকারের কাছে বারবার বলি যাতে আমাদের এই গেটটা অতি শীঘ্রই আমাদেরকে এই গেটটা দিয়ে দেয়। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক মুস্তাফা কামাল। জানান, রেলগেট না থাকা ও অটোরিকশা চালকের ভুলে দুর্ঘটনা ঘটেছে। এটা অটো ড্রাইভারের দোষ, কারণ হচ্ছে সে কোনো দিকে না থাকায় রেল লাইনের উপর তুলে দিয়েছে গাড়িটা। যখনই তুলে দিয়েছে তখনই একেবারে গাড়ির মুখোমুখি পড়ে গিয়ে সবকে আসলে বলতে পারবো কয়জন মারা গেছে। এদিকে নরসিংদীর পলাশে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ও সিয়াম নামে 2 বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এই দুর্ঘটনা ঘটে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। আপ ও ডাউন লাইনে 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এই টেস্ট রান আগামীকালও চলবে। সকাল 9টা 50 আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়। 16,780 কোটি টাকা ব্যয়ে 2020 সালে শেষে শুরু হওয়া রেল সেতুটিতে 2025 জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ প্রশস্ত করতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নারী দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল 10টায় মাঠে গড়াবে 3 ম্যাচ সিরিজের প্রথমটি। ঘরের মাঠে নিজেদের ফেভারিট দেখছেন টাইগার্সরা। বিশ্বকাপের বাছাই হওয়া এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ 2 দলের কাছেই। নাজমুস সাকিবের রিপোর্ট। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার হিসাব নিকাশ মিলাবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সিরিজে পূর্ণ পয়েন্ট পেলে সরাসরি বিশ্ব আসরে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকবে নিগার সুলতানার দল।
সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে সেই পথ চলাটা সহজ করতে চান টাইগ্রাস অধিনায়ক নিগার সুলতানা। ঘরের মাঠ, তাই আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ফেভারিট ভাবছেন তিনি। যে যার কন্ডিশনে স্ট্রং অনেক বেশি হয় এবং এই মাঠে কে স্ট্রং সেটা আসলে রিসেন্টলি যদি আমাদের কিছু সিরিজ এখানে এক্সেপ্ট অস্ট্রেলিয়া আমরা কিন্তু ভালোই খেলেছি। আমি বলি অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই আমাদের। আরিশদের বদের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ, তাই এই সিরিজে জয় পেতে চায় ম্যাচ বাই ম্যাচ। এই সিরিজটা বলবো যে আমাদের টিমের জন্য কামব্যাক করার একটা জায়গা, আর হচ্ছে নিজের কন্ডিশনে বলবো যে নিজেদেরকে অতটা বেশি চ্যালেঞ্জ না দিয়ে আমার কাছে মনে হয় যার যার প্রসেসটা মেনটেন করাটা বেটার। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী দল। মিরপুরের কন্ডিশনটা তাদের জন্য চ্যালেঞ্জিং হলেও মানিয়ে নিয়ে জয়ের হাসি হাসতে চায় আইরিশ নারীরা। আমরা এর আগেও বাংলাদেশে খেলেছি, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সিরিজে আধিপত্য বিস্তার করে এগিয়ে যেতে চাই। এদিকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন নজর কেড়েছে সবার। ট্রফির আত্মপ্রকাশে দেখা মিলেছে প্রযুক্তির ছোঁয়া। নাজমুস সাকিব, RTV, ঢাকা। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।